গাইড ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পলিটির ইউনিয়ন স্টেট রিলেশনসের থার্ড পার্টটা আজকে আমরা পড়ব। আমি আগের দুটো পার্টে আমি ইউনিয়ন স্টেট রিলেশনসের লেজিসলেটিভ রিলেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন সম্বন্ধে আমি পড়েছি। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিলেশন বা রাজস্ব সংক্রান্ত ক্ষমতার বন্টন। তো তার আগে জানিয়ে রাখি, যদি আমার ইউটিউব ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটি, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা পরবর্তীকালে আরও ভিডিও দেখতে পাও, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে যাতে তোমরা আমার পরবর্তী কোনো ভিডিও প্রকাশিত হলে সেটা তোমরা নোটিফিকেশান হিসাবে পেয়ে যাও। তো আজকে আমরা শুরু করছি যে ফিনান্সিয়াল রিলেশন বা রাজস্ব সংক্রান্ত ক্ষমতার বন্টন। আচ্ছা, এটা একটু বলে রাখি যে এটা আমি একটা নোট তৈরি করেছি এবং সেই নোটটাই আমি জাস্ট মুখে বলে দিলেই তোমরা আশা করছি বুঝতে পারবে। এই নোটের যদি পিডিএফ তোমাদের লাগে তাহলে তোমরা ওই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে 8609187350, ওটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। পার্টিকুলার এই যে টপিকটা যেটা পড়াচ্ছি ফিনান্সিয়াল রিলেশনের, যে এই যে এই পিডিএফটাই কেবল মাত্র তোমাদেরকে আমি দিতে পারবো। আর বাকি যে তোমাদের লেজিসলেটিভ রিলেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন যেটা পড়িয়েছি সেটা তোমাদের ইউটিউব ভিডিওতে পুরোপুরি সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর এই যে নোটটা তৈরি করা হয়েছে আমাদের অনাদি মহাপাত্রের ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতির পরিচয় এই বই থেকে, তোমরা ওই বই থেকেও দেখে নিতে পারো। চলো আমরা শুরু করি তাহলে। ফিনান্সিয়াল রিলেশন বলতে কী বোঝায়? রাজস্ব সংক্রান্ত ক্ষমতার বন্টন। এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 268 থেকে 293 অবধি এই আর্টিকেলে রাজস্ব সংক্রান্ত ক্ষমতার বন্টন আমাদের বলে দেওয়া আছে। তার আগে বলে রাখি যে আমাদের ভারতের যে শাসন ব্যবস্থা সেটা কি যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল, সেখানে কি কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই আমাদের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তো সেই রকম শাসন ব্যবস্থায় কীভাবে রাজস্ব সংক্রান্ত ক্ষমতা বন্টন হয়েছে, কারণ যদি ক্ষমতা বন্টন করে না দেওয়া হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, তাহলে তো কি শাসন ব্যবস্থাতে কি একটা অচল অবস্থার সৃষ্টি হবে। কে কোন ক্ষেত্রে কীভাবে শাসন করবে সেটা নির্দিষ্ট করে দেওয়াটা খুব খুব দরকার। তো সেই জন্য আমাদের প্রত্যেকটি শাসন ব্যবস্থা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কার কার কতটা এখতিয়ার আছে, কী বিষয়ে কতটা কার এখতিয়ার আছে। তো তাহলে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিলেশন বা রাজস্ব সংক্রান্ত ক্ষমতার বন্টন। এখানে প্রথমে কি বলে দেওয়া আছে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্য কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের সুষ্ঠু ব্যবস্থার উপর বহুলাংশে নির্ভরশীল। রাজস্ব বন্টন ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে রাজ্যগুলিকে কেন্দ্রের মুখাপেক্ষী থাকতে না হয়। আর্থিক ক্ষেত্রে স্বনির্ভরতা ছাড়া রাজ্যগুলির স্বাতন্ত্র্য বিপন্ন হতে বাধ্য। তার মানে কি, আমাদের যে রাজস্ব সংক্রান্ত যে ক্ষমতা, সেই সংক্রান্ত ক্ষমতা একটা সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা এটা করতে হবে। না হলে কি হবে, যে সবসময় যে রাজ্য কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে রাজস্ব বন্টনের ক্ষেত্রে, এবং তার ফলে কি হবে, রাজ্যের যে স্বনির্ভরতা সেটা কি বিপন্ন হবে। এবারে কি যুক্তরাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থা, মানে যুক্তরাষ্ট্রে কীরকম আর্থিক ব্যবস্থা আছে সেই সংক্রান্ত বলা আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজস্ব সম্পর্কিত কতগুলি বিষয়কে কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে আলাদা করে দেওয়া হয় এবং কতগুলি বিষয়কে উভয় সরকারের যৌথ কর্তৃত্বাধীনে রাখার ব্যবস্থা করা হয়। কিছু কিছু পার্টকে কী করা হয়, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আলাদা করে ভাগ করে দেওয়া হয়, যে সেখান থেকে রাজস্ব ভোগ করবে কেন্দ্র এবং সেখান থেকে রাজস্ব ভোগ করবে রাজ্য। আবার কিছু কিছুগুলোকে কী রাখা হয়, কেন্দ্র এবং রাজ্য উভয়ের কর্তৃত্বাধীনে রাখা হয়, যেখান থেকে দুজনেই তারা রাজস্ব তারা ভোগ করতে পারে। কিন্তু কেবলমাত্র স্বকীয় রাজস্বের সূত্র থেকে অঙ্গরাজ্যগুলির নিজের প্রয়োজন মেটে না। মানে যেগুলো পার্টিকুলারলি শুধু স্টেটের জন্য যে রাজস্বগুলো দেওয়া থাকে সেখান থেকেই কিন্তু মানে নিজেদের প্রয়োজনটা কিন্তু পুরোটা মেটে না রাজ্য সরকারের ক্ষেত্রে। তাই কেন্দ্রের থেকে রাজ্যগুলিকে আর্থিক সাহায্য বা অনুদানের ব্যবস্থা করতে হয়। তার জন্য কি, যে সবসময় তো শুধু ওই নিজস্ব যে রাজস্ব সেই রাজস্ব নিয়ে একটা স্টেট চলতে পারে না। তাই জন্য কী করতে হয়, তাকে
কেন্দ্রের যে সাহায্য, আর্থিক সাহায্য রাজ্যগুলোকে অনুদান হিসেবে নিতে হয়। অঙ্গরাজ্যগুলির জন্য এই কেন্দ্রীয় অনুদান যুক্তরাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই কেন্দ্রীয় অনুদান স্বেচ্ছামূলক হতে পারে, আবার বাধ্যতামূলক হতে পারে, তেমনি আবার আলোচ্য অনুদান শর্তাধীন হতে পারে। মানে যে কেন্দ্রীয় অনুদান, যে কেন্দ্রের কাছ থেকে সাহায্য, সেটা কেন্দ্র স্বেচ্ছাভাবে দিতে পারে অথবা বাধ্যতামূলকভাবে কেন্দ্র সেটা দিতে বাধ্য থাকতে পারে। সেটাই এখানে বলে দেওয়া আছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামে কেন্দ্রের কাছে কিছু রাজস্ব তারা ভোগ করতে পারে নিজেরা, অঙ্গরাজ্যগুলো নিজস্ব কিছু রাজস্ব তারা ভোগ করতে পারে, এবং কিছু কিছু রাজস্ব আছে যারা কি উভয়ই ভোগ করতে পারে, কেন্দ্র এবং রাজ্য। এই যে রাজস্ব যে ভোগ করা, যে রাজস্ব থেকে যে আয়টা উঠে আসে, যে টাকাটা উঠে আসে, তার মাধ্যমে কি আমাদের যে রাজ্যে যে এত খরচা বা রাজ্য যে চলছে সেই সব খরচা মেটানো হয়। কিন্তু শুধুমাত্র রাজস্বের মাধ্যমে, মানে নিজের যে রাজ্যের যে নিজস্ব যে রাজস্ব বা যে কেন্দ্র যে রাজস্বগুলো দেয়, সেগুলোতেও রাজ্যের কিন্তু খরচা কিন্তু মেটে না। রাজ্যের কিন্তু আরও অনেক টাকার দরকার হয়, যেটা কি কেন্দ্রের কাছ থেকে সাহায্য বা অনুদান হিসেবে রাজ্য নিয়ে থাকে। এবার সেই যে অনুদান যেটা থাকে, সেই অনুদানটা কেন্দ্র নিজে থেকে দিতে পারে স্বেচ্ছায়, আবার অনেক সময় কী হয়, বাধ্য হয়েই কেন্দ্রকে সেই অনুদান দিতে হয়। সেটাই এখানে যুক্তরাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থা, এইরকমভাবে যুক্তরাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থা হয়, সেটাই বলা হয়েছে। এবারে 1935 সালের আইনের প্রয়োগ। ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে বিস্তারিতভাবে অর্থ সংক্রান্ত ক্ষমতা বন্টনের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে 1935 সালের ভারত শাসন আইনের প্রভাব সুস্পষ্ট। মানে আমাদের যে রাজস্ব যে ক্ষমতার যে বন্টনটা হয়েছে, সেই বন্টনটা কীভাবে হয় সেই সংক্রান্ত যে আইন, সেটা হচ্ছে 1935 সালের যে ভারত শাসন আইন যেটা ছিল, সেই আইন অনুযায়ী আমাদের এইখানে এই রাজস্ব সংক্রান্ত ক্ষমতার বন্টনটা করা হয়েছে। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়টি আলোচনার সুবিধার্থে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই আর্থিক বিষয়টা সংক্রান্ত বিষয়টা কি 4টি ভাগে ভাগ করেছে। কীরকম? কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন, কেন্দ্রীয় অনুদান, ঋণ গ্রহণ এবং অর্থ কমিশন। আমরা যেটা পড়বো কি 1, 2, 3 পড়বো আমরা, অর্থ কমিশনটা আমরা আলাদা মানে চ্যাপ্টার হিসেবে আমরা অর্থ কমিশনটা পড়বো। তো আমরা প্রথমে দেখে নিই কী দেওয়া আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন। ঠিক আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন বলেছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের রাজস্ব আদায়ের ক্ষমতাকে 2টি তালিকার মাধ্যমে বন্টন করা হয়েছে। যে রাজস্ব যে বন্টন হবে সেটা 2টি তালিকার মাধ্যমে বন্টন করা হয়েছে। কীরকম? একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা। এইবারে আমরা রাজ্য তালিকা এবং কেন্দ্রীয় তালিকা সম্বন্ধে আমরা পড়ব। দেখেন কি বলেছে রাজ্য তালিকা। রাজ্য তালিকায় 19টি বিষয় আছে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্যগুলি অনন্য ক্ষমতা দেওয়া হয়েছে। মানে এই যে রাজস্ব যে এই যে মানে বিষয় দেওয়া আছে, 19টা বিষয় দেওয়া আছে, এখান থেকে যে রাজস্বটা পাবে, সেই রাজস্বটা কি রাজ্য সরকার ডাইরেক্ট তারা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, এবং সেই সংক্রান্ত মানে ক্ষমতা রাজ্যকে দেওয়া হয়েছে। একটা 19টার মধ্যে কী কী আছে? ভূমি রাজস্ব আছে, কৃষি আয়ের উপর কর আছে, কৃষি জমির উত্তরাধিকারের উপর কর আছে, খনিজ অধিকারের উপর কর আছে, রাজ্যে উৎপাদিত দ্রব্যের উপর কর আছে, অন্তঃশুল্ক কর আছে, পান করার মদ, সাধারণ বিক্রয় কর, তারপরে আছে রাজ্যে আফিম, গাঁজা এবং অন্যান্য নিদ্রাকারক দ্রব্যের উপর কর, বিদ্যুৎ কর, বৃত্তি, ব্যবসা, পেশা এবং চাকরির উপর কর, বিলাসদ্রব্য ও আমোদ প্রমোদের উপর কর, যানবাহন কর প্রভৃতি। এই যে বিষয়গুলো বললাম, এর থেকে যে করগুলো পায়, এই করগুলো কি রাজ্য সরকার নিজেরা ভোগ করতে পারে। ঠিক আছে, এরপরে কি কেন্দ্রীয় তালিকা। কেন্দ্রীয় তালিকায় 13টি বিষয় আছে। কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলি থেকে সংগৃহীত অর্থ, মানে এখান থেকে যে কর থেকে যে আমরা অর্থগুলো পাবো, এককভাবে পুরোপুরি ভোগ করে না। মানে কেন্দ্র এটা হচ্ছে এই যে কেন্দ্রীয় যে তালিকাভুক্ত যে বিভিন্ন বিষয়গুলো আছে, সেখান থেকে যে করগুলো পায়, কেন্দ্র কিন্তু এককভাবে কিন্তু সেগুলো ভোগ করে না। কখনো সমগ্র আয়, কখনো আয়ের অংশ রাজ্য সরকারকে দিতে হয়। মানে কেন্দ্রীয় তালিকাভুক্ত যে বিভিন্ন বিষয়গুলো থেকে কর পায়, সেগুলোর মধ্যে কেন্দ্র সম্পূর্ণরূপে সে করগুলো ভোগ করতে পারে না, তার মধ্যে কিছু অংশ রাজ্য সরকারকে দিতে হয়। এদিক থেকে বিচার করলে কেন্দ্রীয় তালিকাভুক্ত করগুলিকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়।
এই সমস্ত বিষয় সংবিধানের 262 থেকে 272 নম্বর ধারার মধ্যে উল্লেখ করা আছে। এবারে আমরা পড়ে নেব কেন্দ্রীয় যে তালিকার যে করগুলোকে 5টা যে ভাগে ভাগ করেছে সেই 5টা ভাগ কি। 1 নম্বর ভাগ যেটা বলেছে কতে, কেন্দ্র আরোপ করে, সংগ্রহ ও ভোগ করে রাজ্য, মানে কেন্দ্র এই করটা আরোপ করবে কিন্তু ভোগ করবে কি রাজ্য। কতগুলি কর, যেমন স্ট্যাম্প কর, ঔষধপত্র ও প্রসাধন সামগ্রীর উপর কর কেন্দ্র আরোপ করে, কিন্তু অঙ্গরাজ্যগুলি রাজস্ব সংগ্রহ ও ভোগ করে। মানে এই যে রাজস্বগুলো, যে এই যে করগুলো, স্ট্যাম্প কর বা ঔষধপত্র প্রসাধন সামগ্রীর উপর কর, এগুলো হচ্ছে কি কেন্দ্র আরোপ করে, এবং এর থেকে যে টাকাটা উঠে আসে সেটা ভোগ করে কে, সেটা সংগ্রহ এবং ভোগ করে রাজ্য। তারপরে 2 নম্বর পয়েন্টে কি বলছে, কেন্দ্র আরোপ ও সংগ্রহ করে রাজ্যগুলির মধ্যে বণ্টিত হয়। মানে কেন্দ্র সেটা আরোপও করছে, সংগ্রহ করছে, কিন্তু সেটা হচ্ছে কি কেন্দ্র রাজ্য মানে যে টাকাটা উঠে আসে সেই টাকাটা রাজ্যদেরকে ভাগ করে দেয়। কতগুলি কর, যেমন অকৃষি সম্পত্তির উপর উত্তরাধিকার কর ও সম্পত্তি কর, রেলপথে যাত্রী ও দ্রব্যাদির ভাড়ার উপর কর, সংবাদপত্র ও বিজ্ঞাপনের উপর কর। কেন্দ্র আরোপ ও সংগ্রহ করে, কিন্তু সংগৃহীত অর্থ পার্লামেন্ট প্রণীত আইনের মাধ্যমে রাজ্যগুলোর মধ্যে বণ্টিত হয়। বোঝা গেল এটা। তারপরে গতে কি বলেছে, 3 নম্বর, কেন্দ্র আরোপ ও সংগ্রহ করে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয়। মানে এখানে কেন্দ্র আরোপ ও সংগ্রহ করছে, দুজনের মধ্যেই বণ্টিত হচ্ছে, মানে কেন্দ্রের কাছেও কিছু টাকা যাচ্ছে, রাজ্যের কাছেও কিছুটা টাকা যাচ্ছে। কতগুলি কর, যেমন আয়কর ও কেন্দ্রীয় উৎপাদন শুল্ক কেন্দ্রীয় সরকার আরোপ ও সংগ্রহ করে, কিন্তু সংগৃহীত অর্থ কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বণ্টিত হয়। এটা কত নম্বর ধারাতে বলা আছে, 270 নম্বর ধারাতে বলা আছে। তারপরে কি, তারপরে যেটা বলেছে যে কেন্দ্র আরোপ ও সংগ্রহ করে, রাজ্যের মধ্যে বন্টন বিবেচনাধীন। মানে কেন্দ্র আরোপ ও সংগ্রহ করছে, এবার রাজ্যের মধ্যে সেই করটা বা সেই যে টাকাটা যেটা উঠে আসে সেটা দেওয়া হবে নাকি সেটা হচ্ছে বিবেচনা করে সেটা ঠিক করা হয়। যেমন কি ঔষধ ও প্রসাধনী সামগ্রীর উপর কর কেন্দ্র আরোপ ও সংগ্রহ করে, কিন্তু সংগৃহীত অর্থ কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হবে কিনা ঠিক করে কেন্দ্র। আইনের মাধ্যমে পার্লামেন্ট এই বন্টনের নীতি স্থির করে। এই বন্টন বাধ্যতামূলক নয়, কেন্দ্রের বিবেচনাধীন। এটা 272 নম্বর ধারাতে বলা আছে। যেটা বললাম যে ঔষধ ও প্রসাধনী সামগ্রীর উপর কর, যেগুলো কেন্দ্র আরোপ ও সংগ্রহ করে, কিন্তু সংগৃহীত অর্থ যে কেন্দ্র রাজ্যের মধ্যে বণ্টিত হবে সেটা সেটা ঠিক করে কেন্দ্র, যে রাজ্যকে দেওয়া হবে কিনা। এবং আইনের মাধ্যমে পার্লামেন্ট এবং বন্টনের নীতি, এই বন্টনের যে নীতি সেটা হচ্ছে স্থির করে। এই যে করটা যেটা উঠে আসে, যে অর্থটা উঠে আসে, সেটা যে মানে রাজ্যকে দিতেই হবে সেটা হচ্ছে বাধ্যতামূলক নয়, এবং এটা কি কেন্দ্রের বিবেচনাধীন। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব 5 নম্বর, যেটা বলেছে কেন্দ্র আরোপ সংগ্রহ ও ভোগ করে, মানে কেন্দ্রের হাতেই পুরোপুরি ক্ষমতা। এটা কোম্পানি কর, কোম্পানির সম্পত্তির মূলধনের উপর ধার্য কর, আমদানি ও রপ্তানি কর কেন্দ্র এককভাবে আরোপ সংগ্রহ ও ভোগ করে। এক্ষেত্রে রাজ্যের কোনো মানে রাজ্যকে কোনো দেওয়ার বা বন্টনের কোনো ব্যবস্থা নেই, এটা কেন্দ্রই কালেক্ট করে এবং কেন্দ্রই এটা হচ্ছে ভোগ করে। এরপরে আমরা কি বলেছিলাম, যে কেন্দ্রীয় অনুদান। আমরা যখন রাজস্ব সংক্রান্ত ক্ষমতার যখন বিভাগ মানে করেছিলাম কেন্দ্র রাজ্যের মধ্যে, তার মধ্যে 2 নম্বর ছিল কেন্দ্রীয় অনুদান। এখানে বলছে অন্যান্য যুক্তরাষ্ট্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলির রাজস্ব ঘাটতি পূরণ এবং উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের উদ্দেশ্যে কেন্দ্রীয় অর্থ সাহায্য দেওয়ার সংস্থান সংবিধানে আছে। এই যে রাজস্ব যে রাজ্যগুলো পাচ্ছে তা সত্ত্বেও রাজস্বের মধ্যে ঘাটতি দেখা যায়, এবং একটা রাজ্য চালাতে যে খরচা, বিপুল পরিমাণ যে খরচা, তার জন্য কী করতে হয়, কেন্দ্রের কাছ থেকে সাহায্য রাজ্যকে নিতেই হয়। সেই যে সাহায্য নেওয়ার যে সংস্থান, সেটা হচ্ছে কি আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। অর্থ সাহায্য 2 প্রকারের হয়, কীরকম, একটা হচ্ছে নির্দিষ্ট সাহায্য, একটা হচ্ছে সাধারণ সাহায্য। অর্থনৈতিক ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য বা অঙ্গরাজ্যগুলির মধ্যে অর্থনৈতিক অবস্থার মধ্যে যথাসম্ভব সমতা সৃষ্টির জন্য কেন্দ্র সাধারণ সাহায্যের ব্যবস্থা করে। কেন্দ্রীয় অনুদান সম্পর্কে 275 ধারায় উল্লেখ করা আছে। মানে বলেছে যে বিভিন্ন যে রাজ্যগুলোর মধ্যে যে টাকার যে বৈষম্য বা আঞ্চলিক যে বৈষম্যগুলো হয়, সেগুলো দূর করার জন্য কি করে, কেন্দ্র সাধারণ সাহায্য রাজ্যকে করে থাকে বা রাজ্যকে অনুদান দিয়ে থাকে। তারপরে কি ঋণ গ্রহণ, 3 নম্বর পয়েন্ট।
কেন্দ্রীয় সরকার দেশের ভিতর বা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে পারে। সংবিধানে 292 ধারায় কেন্দ্রীয় সরকারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যগুলির ঋণ গ্রহণের ক্ষমতা স্বীকৃত হয়েছে। 293 ধারায় রাজ্যগুলি কেবল দেশের ভেতর থেকেই ঋণ গ্রহণ করতে পারে, বিদেশ থেকে ঋণ গ্রহণের ক্ষমতা রাজ্যগুলির নেই। আবার অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রেও রাজ্যগুলিকে কতগুলি বিধিনিষেধ মেনে চলতে হয়। যেমন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া কোনো ঋণ পরিশোধ না করে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া কোনো ঋণ গ্রহণ করতে পারে না। তার মানে এখানে ঋণ গ্রহণ সম্বন্ধে বলেছে যে কেন্দ্র দেশ এবং দেশের বাইরে থেকে ঋণ গ্রহণ করতে পারে, কিন্তু রাজ্য কেবলমাত্র দেশের ভিতর থেকেই ঋণ গ্রহণ করতে পারে। সেক্ষেত্রেও কিছু নিয়ম আছে ঋণ গ্রহণের ক্ষেত্রে। এবং একটা জিনিস বলছে যে যদি কোনো কেন্দ্রের কাছ থেকে ঋণ করে, সেই ঋণ যদি পরিশোধ না করতে পারে, তাহলে কিন্তু রাজ্য অন্য রাজ্যের কাছ থেকে বা অন্য কোথাও থেকে ঋণ গ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে ঋণ গ্রহণের ক্ষেত্রে বলা হয়েছে। এরপরে যেটা পয়েন্টটা আছে অর্থ কমিশন, সেটা আমি আলাদা চ্যাপ্টার একটা করে বুঝিয়ে দেবো। এই চ্যাপ্টারে আমি এই অবধি বললাম কীভাবে রাজস্ব বন্টন হয় আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয়। তো এর পিডিএফটা আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, যাদের লাগবে তোমরা আমাকে জানাবে বা কমেন্টে জানাবে বা আমাকে বলবে। আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে তোমাদেরকে আমি এই নোটটা প্রোভাইড করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।